নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। আপনাদের মনে থাকবে হয়তো পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু পুজোর আগে হট সিটে হট টক আপনারা যে সমস্ত মানুষজন দেখেছেন, হট সিটে হট টক থেকে আমরা প্রেডিক্ট করেছিলাম, আমরা আপনাদের জানিয়েছিলাম, স্পেসিফিকভাবে বলেছিলাম যে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর ভেতর এই সময়টার মধ্যে, এই টাইম স্প্যানটার মধ্যে কিন্তু বাংলায় রিভিশন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন শুরু করবে। আপনাদের মনে থাকবে প্রচুর মানুষজন আপনারা সেই পর্ব দেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনের পর। এবং গত রাতেই জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার, তার টিম নিয়ে, 3 জনের টিম নিয়ে কলকাতায় এসছেন। ইতিমধ্যেই মিটিং শুরু হয়ে গেছে চিফ ইলেকশন অফিসে কলকাতায়, সেখানে মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচন আধিকারিক সহ আরও নির্বাচনী আধিকারিকরা কিন্তু উপস্থিত আছেন। তারপর আজকে কালকে তাদের একদম ঠাসা কর্মসূচি বলা যায়। এসআইআর বঙ্গে কিন্তু শুরু হওয়ার সব রকম প্রস্তুতি সম্পূর্ণ। এই নিয়ে আমরা আমাদের প্রথম টপ পয়েন্ট রাখবো, তারপর আরও দু একটা পয়েন্ট থাকবে। কিন্তু আমরাই বলেছিলাম, এই অনুষ্ঠানেই বলেছিলাম যে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে এসআইআর কিন্তু শুরু হবে। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ শোনেন এবং যার প্রেডিকশন আপনারা কিন্তু, যদি আপনাদের মনে থাকে, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে, না হলে একবার দেখে নেবেন আমাদের আগের পর্বগুলো। অর্কদা, আপনাকে স্বাগত। আপনি প্রথম আমাদের এই অনুষ্ঠানে বলেছিলেন যে এই টাইম স্প্যানের মধ্যে এসআইআর, ইতিমধ্যে জ্ঞানেশ ভারতী কলকাতায় মিটিং শুরু, বিশ্লেষণ। প্রথম কথা, এসআইআর একটা ইনএভিটেবল প্রসেস। সুপ্রিম কোর্টও বলেছে যে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের আছে। সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করতে চায় না। তাহলে এসআইআর হচ্ছে, সারা দেশে হবে। যেহেতু একটা নির্বাচন সামনে, তাই নির্বাচনটা যাতে একটা নির্ভুল ভোটার তালিকাকে ভিত্তি করে হয়, সেটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, এবং সেই সাংবিধানিক দায়িত্ব কমিশন পালন করবে। এখন পশ্চিমবঙ্গে 2024 সালের লোকসভা নির্বাচনে 7,64,00,000 ভোটার ছিলেন। বেশ। আমাদের শেষ এসআইআর হয় 2002 সালে, 23 বছর হয়ে গেছে। তাহলে 2002 সালের তালিকায় যাদের নাম ছিল আর 2024 লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় যাদের নাম ছিল, মোট ভোটারের নিরিখে তাদের সংখ্যা 65%। হ্যাঁ, অর্থাৎ 4,94,00,000 ভোটার, তাদের নাম 2002 সালেও ছিল, 2024 লোকসভা নির্বাচনের আগে যে ভোটার তালিকা হয়েছে তাতেও ছিল। বেশ। অর্থাৎ তাদেরকে আর নতুন করে কোনো প্রমাণ দাখিল করতে হবে না। তাদের সন্তান সন্ততিরাও শুধুমাত্র এনুমারেশন ফর্মটা পূরণ করবেন। তাদেরকে ওই যে 12টা নথির মধ্যে একটা জমা দেওয়ার কথা কমিশন বলেছে, সেটা কিন্তু তাদেরকে দিতে হবে না। ওকে। বাকি 35% তাদেরকে ওই 12টা নথির মধ্যে যে কোনো একটা নথি জমা দিতে হবে। এটা হচ্ছে খুব সিম্পল। ওকে। অর্থাৎ মোট ভোটারের 65%-এর নাম 2002 সালের ভোটার তালিকাতেও ছিল, 2024 ভোটার তালিকাতেও আছে। তাই তাদেরকে নতুন করে আর কোনো পরিচয়পত্র দাখিল করতে হবে না। যে 35% ম্যাপিংয়ের মধ্যে নেই, তাদেরকে নথির মধ্যে 12টা নথির মধ্যে একটা নথি জমা দিতে হবে। এই সিম্পল। এসআইআর হচ্ছে। ওকে। এসআইআর এর পরেই সংশোধিত ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন হবে। বেশ। অর্কদা, এখানে দর্শকরা জানিয়ে রাখবো, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম বিশেষ নজর এই 3টে জেলাতে কিন্তু দিচ্ছে। এবং তারপর রাজারহাট, নিউ টাউন এবং রাজারহাট গোপালপুর থেকে প্রচুর অভিযোগ এসছে, সেখানেও কিন্তু ডিএমদের সঙ্গে এবং বিএলওদের সঙ্গে কিন্তু বিশেষ বৈঠক।
এই নিয়ে আপনার 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 আলোচনা, আপনার দেখুন, পূর্ব মেদিনীপুরের ময়না, বারুইপুর পূর্ব, রাজারহাট, গোপালপুর এই সমস্ত জায়গায় অনেক অভিযোগ উঠেছিল যে ভুয়ো ভোটারদের নাম তালিকায়। সেই জন্য কমিশন পদক্ষেপও নেয়। 2 জন ইয়ারও ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ হয়। তারা সাসপেন্ড রয়েছেন, এখন এফআইআর হয়নি। তাই এগুলোর উপর নজর কমিশনের থাকবে। নির্ভুল ভোটার তালিকা ঠিক করতে গেলে, তৈরি করতে গেলে যা যা করণীয় তাই তাই করতে হবে। বেশ, বিএলওদের তালিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন আছে। কমিশনের প্রতিনিধিরা বিএলওদের সঙ্গেও বৈঠক করবে। কমিশনের যে নির্দেশিকা আছে যে সরকারি কর্মচারী তারাই বিএলও হিসাবে নিয়োগপত্র পাবেন, কোনো অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী নয়। আর 31 মের মধ্যে যারা অবসর নেবেন তাদেরকেও কিন্তু বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না। ওকে, তো এগুলোকে কমিশনকে খতিয়ে দেখতে হবে। অনেকে তো অভিযোগ করছেন বিএলওর তালিকায় গরমিল আছে। সেই অভিযোগগুলো কতটা বাস্তব সেটা কমিশনকে বিচার করে দেখতে হবে। বেশ, ওকে। এবার কথা প্রশ্ন হচ্ছে যে এই যে ধরুন, তাহলে বলা যায় যে এসআইআর এর যা বেসিক রিকোয়ারমেন্ট কিংবা যা প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল, এর পরবর্তী পদক্ষেপ অনেক দিন ধরেই শুরু হয়েছে, সেই প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার মুখে। আচ্ছা, এবার বিজ্ঞপ্তি জারি করে এসআইআর এর প্রক্রিয়া এরপরে শুরু হবে। বিজ্ঞপ্তি? হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এখন তো উৎসবের মরশুম চলছে, অক্টোবর মাসেও তো প্রচুর ছুটি ছাটা আছে। দীপাবলি, ভাইফোঁটা, ওদিকে ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, অনেক ছুটি। তা এই ছুটির মধ্যে কি করে হবে এসআইআর? বিজ্ঞপ্তি জারি করে সম্ভবত 1 নভেম্বরের আশপাশ থেকে শুরু হয়ে যাবে এসআইআর। 1 নভেম্বরের আশপাশ, ওরকম বা তার ভাইফোঁটার পরেও শুরু হতে পারে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে। বেশ। ওর কথা, বিহারে তো অলরেডি ইলেকশন ডিক্লেয়ার্ড, 2 দফায় ভোট হচ্ছে সেখানে। বাংলার ক্ষেত্রে কি কোনো প্রেডিকশন? না, এখন সেটা কমিশন পরিস্থিতি খতিয়ে দেখে যেটা চূড়ান্ত মনে করবেন সেই সিদ্ধান্ত নেবেন। মানে মোদ্দা কথা, এসআইআর হওয়ার পরই ভোট হয়। হ্যাঁ, ওটা নিয়ে কোনো আর কারোর মনে কোনো ডাউট থাকা উচিত নয়। শুধু বাংলায় কেন, তামিলনাড়ুতেও এসআইআর পরে ভোট হবে, আসামেও হবে, কেরালেও হবে। যেখানে যেখানে ভোট হবে সেখানে এসআইআর হয়ে ভোট হবে। এটা একটা রুটিন প্রক্রিয়া, এর মধ্যে অস্বাভাবিকত্ব কিচ্ছু নেই। সেই রুটিন প্রক্রিয়াই আবার হচ্ছে 23 বছর বাদে পশ্চিমবঙ্গ। বেশ, ওর কথা আমরা বিরোধী নেব, কিন্তু তার আগে এসআইআর সংক্রান্ত, এসআইআর হলে শাসক দল এবং বিরোধী দল দুজনের দুটো রকম ন্যারেটিভ। শাসক দল এসআইআর নিয়ে খুব একটা, তাদের বক্তব্য হচ্ছে জেনুইন ভোটারদের নাম যেন না বাদ যায়। উল্টো দিকে বিরোধীরা বলছে যে রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, 1 কোটির ওপর নাম বাদ যাবে। এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে আপনার পর্যবেক্ষণ কি? প্রথম কথা হচ্ছে, সবাই চায় নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন হোক। এটা নিয়ে হয়তো শাসক আর বিরোধীদের মধ্যে কোনো রকম মতপার্থক্য নেই। সবাই তো একই কথা বলছে যে একজন নির্ভুল ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না। একদম, এটা তো সবাই চাইছে, শাসকও চাইছে, বিরোধীও চাইছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। এটাকে কমিশনকে এনশিওর করতে হবে। তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে, সংবিধান তাদের প্রভূত ক্ষমতা দিয়েছে। আশা করব সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা তাদের সাংবিধানিক দায়িত্বটা পালন করবে। বেসরকারি এখানে বিএলওদের কিন্তু এটা খুব বড় রোল। বুথ লেভেল অফিসার, তারাই তো বাড়ি বাড়ি যাবে, তারা তো উভয় সংকটে পড়ে যাবে। তাদেরকে দায়িত্ব নিয়ম মেনে কাজ করতে হবে। তারা যখন বিএলও হিসাবে নিয়োগপত্র পাবেন, তারা কিন্তু নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছেন, সেটাকে মাথায় রাখতে হবে। ডেপুটেশন বলতে অধীনে আছে। আচ্ছা, অতএব নির্বাচন কমিশনের নির্দেশ তাদেরকে মানতে হবে। তারা আইন মেনে কাজ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আইন মেনে না কাজ করলে দেশের আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কমিশন প্রয়োগ করবে। বেশ, ওর কথা আমরা বিরতি নেব। বিরতির পর যখন ফিরে আসবো, অপারেশন সিন্দুর 2.0 মানে সেকেন্ড পার্ট কি, ভারত কিন্তু পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে, সেটা থাকবে, এবং তার সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে। একটা বিরতির পর ফিরে আসছি হট সিটে হট টকে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন কেটিভি বাংলায় হট সিটে হট টক। যে সমস্ত পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি এবং অর্কপ্রপুর সরকার থাকেন, বিশ্লেষণ করেন, আপনারা জানেন যে সমস্ত পয়েন্ট আপনাদের জানা দরকার এবং
প্রত্যেককে জানাবার দরকার, আমরা সেটাই নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। হটস্টার হট টকে বিরতির পর যে টপিকটা থাকবে খুব গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে গোটা দেশ, কেন বলবো গোটা পৃথিবী বলা যায়। অপারেশন সিঁদুরে আপনারা দেখেছেন কিভাবে প্রত্যাঘাত করেছে ভারত পাকিস্তানকে, এবং সেখানে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং, উপেন্দ্র দ্বিবেদী আপনারা জানেন সেনাপ্রধান, অর্থাৎ আমাদের দেশের সেনাপ্রধান, পাকিস্তানকে কিন্তু চরম বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ইতিহাস ভূগোল থেকে পাকিস্তানকে মুছে দেবেন, ইতিহাস ভূগোল থেকে পাকিস্তানকে কিন্তু মুছে দেবেন, চরম বার্তা দিয়েছেন উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান। এই নিয়ে আমাদের আলোচনা থাকবে। অর্কদা, উপেন্দ্র দ্বিবেদী বলছেন যে পাকিস্তানকে চরম বার্তা দিয়ে ইতিহাস ভূগোল থেকে মুছে দেবেন, এবং অপারেশন সিন্দুর 2.0 কি তাহলে শুরু হতে পারে কিংবা শুরু হবে? অপারেশন সিন্দুর তো একটা চলমান প্রক্রিয়া। অপারেশন সিন্দুর তো বন্ধ হয়নি, স্থগিত আছে। ভারতের উপর কোনো সন্ত্রাসবাদী হামলা হলে, যেখান থেকে এই সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যে দেশের মাটি ব্যবহার করে, আমরা মনে করব যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাহলে সেই দেশ যুদ্ধ করছে, আমাদের প্রত্যুত্তর দিতেই হবে। সম্প্রতি গুজরাটের কচ্ছ উপকূলের ওখানে স্যার ক্রিক, যেটা নিয়ে পাকিস্তান দীর্ঘদিন ধরে সেখানে অশান্তি জিয়ে রাখছে, সেখানে পাকিস্তানের সেনা তাদের নৌবহরকে সুসজ্জিত করেছে। অতর্কিত হামলা তারা চালাতেই পারে। সেজন্য ভারত সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধান সবাই বলেছে পাকিস্তান যদি দুঃসাহস দেখায় পরিণতি ভয়ঙ্কর হবে, কারণ স্যার ক্রিক দিয়েই কিন্তু করাচি যাওয়া যায়। 65 সালে ভারতের সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি পাকিস্তান চায়, তাহলে তারা অ্যাডভেঞ্চার করতেই পারে। পাকিস্তানের সেই অ্যাডভেঞ্চারের মাসুল পাকিস্তানকেই দিতে হবে। অপারেশন সিন্দুরে তারা জেনেছে যে কতটা ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, জঙ্গি ঘাঁটি তছনছ হয়ে গেছে, মাসুদ আজহারের পুরো পরিবারই প্রায় শেষ হয়ে গেছে, সেটা তারা স্বীকারই করছে। নতুন করে তারা আবার গোছাতে চাইছে। যে কোনো মুহূর্তে হামলার পরিকল্পনা তাদের আছে, ভারতের গোয়েন্দা দপ্তর সক্রিয় আছে, তারা রুখবে। এবং এরকম হামলা হলে সেটা কিন্তু শুধু সন্ত্রাসবাদী হামলা বলে আমরা মনে করব না, আমরা মনে করব ভারতের বিরুদ্ধে যুদ্ধ, এবং সেই যুদ্ধের ফল পাকিস্তানের পক্ষে বিষময় হবে। সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী এই বার্তাটা দর্তহীনভাবে দিয়ে দিয়েছেন পড়োশী দেশকে। বেশ, এখানে বাংলাদেশের কী রোল? বাংলাদেশের অস্থিরতা চলছে, কবে নির্বাচন হবে কেউ জানে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে, এবং সেখানে মৌলবাদীদের আস্ফালন বাড়ছে। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির বলেছেন এবার ভারতে যে আক্রমণ হবে সেটা ভারতের পূর্ব দিক থেকে হবে, তার মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। তো বাংলাদেশের জিঙ্গি জিহাদিরা তো আস্ফালন করছে, তারা উত্তর পূর্বকে আক্রমণ করার চেষ্টা করছে। নতুন বাংলাদেশের মানচিত্র সমাজ মাধ্যমে দেখাচ্ছে। আমাদের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত আছে। সেই জন্য কিছুদিন আগে ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের আহ্বানে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী পৌরোহিত্য করেছেন, অজিত দোভাল ছিলেন, রাজনাথ সিং ছিলেন, 3 বাহিনীর কর্তা ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন। তো ইস্টার্ন কমান্ডে এ ধরনের অনুষ্ঠান নজিরবিহীন, এবং কোনো প্রধানমন্ত্রী প্রথমবার এলেন। তাই পূর্ব সীমান্তটাকে আরও সুরক্ষিত রাখা, যাতে বাংলাদেশের মাটি থেকে কোনো মিসঅ্যাডভেঞ্চার কেউ করার সুযোগ না পায়, এটাকে নিশ্চিত করার জন্য পূর্ব সীমান্তে আমাদের তৎপরতা অনেক বেশি। এবং বাংলাদেশ এখন যেরকমভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে কোনো সন্ত্রাসবাদী হামলা হলেও হতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। তাই আমাদের প্রতিহত করার জন্য যা যা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অর্কদা, শেষ যে টপিক নিয়ে কথা বলবো, উত্তরবঙ্গে কিন্তু আপনারা জানেন, প্রত্যেকেই জানেন, উত্তরবঙ্গ কিন্তু ধ্বংসলীলা বলা যায়, এবং সেখানে পর্যটন কেন্দ্র, আমরা প্রত্যেকেই উত্তরবঙ্গে যেতে ভালোবাসি। অর্কদা, আমার প্রশ্ন, আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আগে থেকে ওয়ার্নিং দেওয়া ছিল যে এরকম তুমুল বৃষ্টি হতে পারে এবং ধস নামতে পারে। এই ধরনের ধস নামলে কিছু করা যায় না শেষ পর্যন্ত, যতই ওয়ার্নিং থাকুক না কেন, একটু আগাম সতর্কতা রাখা যায়। ভুটান আর সিকিম থেকে জল ছাড়া হয়েছে, আবার একই সঙ্গে পশ্চিমবঙ্গে যে নদীগুলো আছে, তিস্তা, তোর্ষা, রায়ডাক, টানাটানি ইত্যাদি, সেখানকার নাব্যতা কমে গেছে। বালি
নুড়ি তোলা হচ্ছে, অবৈধভাবে জঙ্গল সাফ করা হচ্ছে। ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে গেলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হলে তা সামাল দেওয়া মুশকিল। ঠিক সেটাই ঘটেছে উত্তরবঙ্গে, ঠিক সেটাই ঘটছে হিমাচলে, সেটাই ঘটছে উত্তরাখণ্ডে। যেভাবে পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে, জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হলে প্রকৃতি রুষ্ট হবে এবং প্রকৃতির প্রলয় থেকে কেউ রক্ষা পাবে না। এই মেসেজটা বারবার করে সবার কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। উন্নয়ন হবে, উন্নয়নকে কেউ অস্বীকার করছে না, কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্সটাকেও রক্ষা করতে হবে। এবং যেভাবে নদীর নাব্যতা কমে যাচ্ছে, যেভাবে অবৈধ বালি তোলা হচ্ছে নদী থেকে, যেভাবে নুড়ি পাথর তোলা হচ্ছে, যেভাবে জঙ্গলের গাছ কাটা হচ্ছে, তাহলে ইকোলজিক্যাল ব্যালেন্স আরও নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। আমরা চাইবো উত্তরবঙ্গ আবার উত্তরবঙ্গের জায়গায় ফিরে যাক খুব তাড়াতাড়ি। ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকের পর্বে যারা আপনারা প্রথম দিকে মিস করেছেন লিখে নিন যে এসআইআর নিয়ে আমরা আগে যা প্রেডিক্ট করেছিলাম, আপনাদের মনে আছে প্রথমেই শুরুতে বললাম যখন পর্ব শুরু করলাম যে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যেই হট সিটে হট টকি কেটিভি বাংলা, তখন ট্রাইব টিভি বাংলা ছিল, দর্শকদেরকে বলেছিল যে এই টাইম স্প্যানের মধ্যে কিন্তু বঙ্গে এসআইআর শুরু হবে, নোটিফিকেশনের আগের জাস্ট যে পার্টটা বাকি। তো আমরা জানি, আপনারা প্রত্যেকেই জানেন, যারা জানেননি অথবা প্রথম পার্টটা মিস করেছেন তাদেরকে বলে দিই যে জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার, গত রাতেই তিনি কলকাতায় এসছেন তার টিম নিয়ে। তার টিমে 3 জন আছেন। ইতিমধ্যেই আমরা যখন এই প্রোগ্রাম শ্যুট করছি এক মিটিং চলছে, সেখানে মনোজ কুমার আগরওয়াল, মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্যের, সেখানে কিন্তু উপস্থিত আছেন। তার সঙ্গে ডিএমরা আছেন, তার সঙ্গে যারা যারা নির্বাচন আধিকারিক তারা আছেন, এবং তাদের একদম ঠাসা কর্মসূচি। এসআইআর হচ্ছেই, কোনো ডাউট নেই আর কোনো সন্দেহ নেই। এসআইআর হওয়ার পরে কিন্তু বঙ্গে নির্বাচন হবে, এই পার্টটা একদম ক্লিয়ারলি আপনারা পরিষ্কারভাবে জেনে নিন। দ্বিতীয় যে পয়েন্টটা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই 3টে জেলা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেক অভিযোগ এসছে, বিরোধীরা অভিযোগ করেছে। এই 3টের দিকেই কিন্তু তাদের বিশেষ নজর আছে। এখানকার যারা দায়িত্বে আছেন, ডিএমরা আছেন, বিএলওরা আছেন, এইআরও আছেন, যারা আছেন তাদের সঙ্গে কিন্তু তারা কমিউনিকেট করবেন, মিটিং করবেন এবং যা যা পদক্ষেপ নেওয়ার তারা কিন্তু নেবেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই রাজারহাট নিউ টাউন এবং রাজারহাট গোপালপুর, এই দুটো জায়গা থেকে কিন্তু প্রচুর কমপ্লেন গেছে বিরোধীদের পক্ষ থেকে, এবং এই দুটো জায়গাও কিন্তু তারা হয়তো ভিজিট করবেন এবং ভিজিট করে সেখানেও নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিক যারা আছেন তাদের সাথে কিন্তু তারা মিটিং করবেন এবং মিটিং করে তাদেরকে ব্রিফ করে বলে দেবেন কি করতে হবে কি করতে হবে না। সুতরাং আপনারা বুঝতে পাচ্ছেন নির্বাচন কমিশন কিন্তু খুব কঠোর হাতে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2002-এর পর 2025 অর্থাৎ 2026 ইলেকশন হবে এবং এসআইআর ছাড়া কিন্তু ভোট হবে না। শুধু বঙ্গ কেন, বাংলা কেন, যেখানে যে সমস্ত রাজ্যে ভোট আছে সেই সমস্ত রাজ্যেই কিন্তু এসআইআর করার পরই ভোট হবে। বঙ্গে এসআইআর নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল, আমরা আগে বলেছিলাম এবং আজকেও আপনাদেরকে জানালাম আরও একবার। অর্কপ্রভ সরকার আমাদের যিনি এই অনুষ্ঠানে থাকেন, তিনি বিশ্লেষণ করেন, প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, পরিষ্কারভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এই তথ্য দিলাম যে এসআইআর ছাড়া বঙ্গে ভোট হবে না। ইতিমধ্যে কিন্তু তার প্রস্তুতি শুরু হয়ে গেছে বলা যায়, এবং নোটিফিকেশনটা হয়তো খুব শিগগিরই কিন্তু জারি হয়ে যাবে। তার সঙ্গে অপারেশন সিন্দুর 2.0, এটা কি আসন্ন? অপারেশন সিন্দুর একটা প্রসেস, যেরকমটা অর্কপ্রভ সরকার আপনাদেরকে বললেন। 2.0 কেন বললাম? কারণ উপেন্দ্র দ্বিবেদী, ভারতের সেনাপ্রধান, ইতিমধ্যেই পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে, চরম বার্তা দিয়ে বলেছেন ইতিহাস ভূগোল বদলে দেবেন। আপনারা জানেন যে ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ এবং মেয়েদের ওয়ার্ল্ড কাপ চলছে এই মুহূর্তে, মহিলা ক্রিকেট দল, তারা পাকিস্তানকে যতবার খেলেছে ততবারই হারিয়েছে, কিন্তু হ্যান্ডশেক করেনি। এই নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এবং উপেন্দ্র দ্বিবেদীর চরম হুঁশিয়ারি নিয়ে এই মুহূর্তে কি অবস্থান, কি আপডেট, সবটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে হট টকে কেটিভি বাংলার এই অনুষ্ঠানে আমরা যে সমস্ত পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি এবং বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আপনাদের সামনে রাখি, আমরা বিশ্বাস করি যে আপনাদের অনেক তথ্য আমরা দিই, এবং সংবাদ মাধ্যমে যা কাজ
কেমন লাগলো, আপনাদের কি রিয়াকশন, আপনারা কি ভাবছেন আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট করে আমাদের সোশ্যাল মিডিয়াতে। আজকের পর্ব এ পর্যন্তই। যেমন যেমন মুভমেন্ট হবে এসআইআর নিয়ে আমরা আপনাদের সামনে আপডেট করতে থাকবো। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।